গাজার সবচেয়ে উঁচু আবাসিক ভবন আল গাফরি হাইরাইজ গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে ২৪ ঘন্টায় গাজা সিটিতে হামলায় নিহত হয়েছেন ৫১ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ৬ বছরের যমজ শিশুও রয়েছে। প্রাণ গেছে আরও ৩ সাংবাদিকের। এই নিয়ে গাজা যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা প্রায় ২৮০। অন্যদিকে মানবিক সহায়তার মিশনেও বাধা দিচ্ছে ইসরায়েল। এই দৃশ্য যুদ্ধ বিধ্বস্ত গাজার। সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর হামলায় মুহূর্তে গুড়িয়ে যায় উপত্যকার সবচেয়ে উঁচু আবাসিক ভবন আল গাফরি হাইরাইজ। এতে থাকার জায়গা হারিয়ে দিশেহারা বহু পরিবার। নিরাপদ আশ্রয় এখন শুধুই স্বপ্ন। ভয়ে আমি আমার পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছি না। ক্ষুধা, তৃষ্ণা আর অনেক ভয়। যখন ওরা এই ভবনটি ধ্বংস করলো, আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়লাম। শহরের জেইতুন এলাকায় ধ্বংস হয়ে গেছে ১৫০০-এরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা। গাজার উত্তর ও পশ্চিম অংশে চলছে তীব্র বিমান হামলা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য বলছে, কয়েক সপ্তাহে অন্তত ৫০টি বহুতল ভবন মিশিয়ে দেওয়া হয়েছে মাটির সঙ্গে। এখন দক্ষিণের আল মাওয়াসির দিকে ছুটছে মানুষ। সেখানেও চলছে ইসরায়েলি বর্বরতা। দেখা দিয়েছে পানীয় জল, খাদ্য ও চিকিৎসা সেবার চরম সংকট। জীবনযাপনের ন্যূনতম উপকরণও নেই ওই অঞ্চলে। খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের হত্যা চলছেই। ত্রাণ নিয়ে প্রবেশেরও বাধা দিচ্ছে ইসরায়েল। ১৭টি মিশনের মধ্যে মাত্র ৪টিকে অনুমতি দেওয়া হয় রবিবার। সোমবারের হামলায় প্রাণ গেছে যমজ শিশুসহ অর্ধশতাধিক ফিলিস্তিনির। এদিন নিহত হন ৩ সাংবাদিক, মোহাম্মদ আল কুইফি, আইমান হানিয়ে ও ইমান আল জামিলি। এদিকে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্র্যান্ডবার্গ বলছে, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত তীব্র হচ্ছে। ইয়েমেনের হুতি ও ইসরায়েলের মধ্যে সংঘাত দিন দিন বেড়ে চলছে। এতে প্রাণ হারাচ্ছে বেসামরিক লোক, ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু স্থাপনা। অন্যদিকে জাতিসংঘের আরেক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেন, গাজায় গণহত্যা আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। তিনি বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের দায়মুক্তি বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। কলম্বিয়ার মাদক বিরোধী কার্যক্রমকে অকার্যকর ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। জবাবে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অন্যায় বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের ফলে আর্থিক সহায়তা কমানো হতে পারে এমন শঙ্কা কলম্বিয়ার। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র কলম্বিয়ার মাদক বিরোধী কার্যক্রমকে অকার্যকর ঘোষণা করেছে, যা ডিসেপ্টিফিকেশন নামে পরিচিত। এই সিদ্ধান্তকে প্রেসিডেন্ট পেট্রো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অন্যায় বলে অভিহিত করেছেন, কারণ গত কয়েক বছরে কলম্বিয়ার রেকর্ড পরিমাণ কোকেন জব্দ করেছে এবং মাদকের ল্যাবগুলো ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কলম্বিয়া, আফগানিস্তান, বলিভিয়া, বার্মা এবং ভেনেজুয়েলা মাদক নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালনে স্পষ্টভাবে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতিতে বলা হয়েছে, পেট্রোর প্রশাসনের অধীনে কোকা চাষ এবং কোকেন উৎপাদন অনেক বেড়েছে। প্রেসিডেন্ট পেট্রো সম্প্রতি কলম্বিয়ার জলসীমায় একটি নৌকা ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন। তিনি এটিকে হত্যা বলে আখ্যা দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান, তারা যেন নিজের দেশে প্রতি বছর প্রায় ১ লাখ মানুষের মৃত্যুর কারণ হওয়া ফেন্টানাইল মাদকের ব্যবহার কমানোর দিকে নজর দেয়। চলমান সহিংসতা নিয়ে জাতিসংঘের এক তদন্ত কমিশন প্রথমবার স্পষ্টভাবে বলেছে, গাজায় চলছে গণহত্যা। ৭২ পৃষ্ঠার আইনি বিশ্লেষণে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রাষ্ট্রপতি আইজ্যাক হারজগ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে এই অপরাধের জন্য দায়ী করেছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটিকে বিকৃত ও মিথ্যা দাবি করে প্রত্যাখ্যান করেছে। বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে জাতিসংঘের এক তদন্ত রিপোর্ট, যেখানে প্রথমবারের মতো গাজায় চলমান সহিংসতাকে স্পষ্টভাবে গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে দায়ী করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রাষ্ট্রপতি হারজগ ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টকে।
মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ শীর্ষ নেতারা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সরাসরি গণহত্যায় প্ররোচনা দিয়েছেন। কমিশন প্রধান ও সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি নাভি পিলে জানান, 2023 সালে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইসরায়েল গণহত্যার 5টি আইনের সংখ্যার মধ্যে 4টি লঙ্ঘন করেছে। গাজায় গণহত্যা চলছে। আমরা 3 জন কর্মকর্তার নাম উল্লেখ করেছি। যেহেতু তারা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে কাজ করেছেন, তাই ইসরায়েল রাষ্ট্রও দায়ী। এদিকে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় 1200 জন নিহত হওয়ার পর আত্মরক্ষার অধিকারী তারা গাজায় এই অভিযান চালাচ্ছে। এ কমিশনের 3 বিশেষজ্ঞ হামাসের প্রতিনিধি। এই প্রতিবেদনে কেবল হামাসের প্রচারণাকেই তুলে ধরা হয়েছে। আজ গাজা সম্পর্কে আরেকটি ভুয়া প্রতিবেদন প্রকাশ করেছে তারা। এছাড়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে বিকৃত ও মিথ্যা বলেও প্রত্যাখ্যান করেছে। তবে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে 2021 সালে গঠিত এই কমিশনের এ প্রতিবেদন এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রতিবেদন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। নেপালের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় স্থান পেলেন সংস্কারপন্থী 3 নেতা। সোমবার স্বরাষ্ট্র, অর্থ ও জ্বালানি মন্ত্রী নিয়োগ দেওয়া হয়। কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের দেয়া আগুনে পুড়ে যাওয়া প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে একটি ছাউনির নিচে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডালের কাছে শপথ নেন 3 মন্ত্রী। এএফপির প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেন জির ব্যাপক বিক্ষোভের জেরে পতন হয় নেপালের সরকারের। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পান 73 বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। নির্বাচনের তারিখ ঘোষণার পর মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করেন কার্কি। মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দুর্নীতি, শাসন ব্যবস্থা ও মানবাধিকার মোকাবিলায় মামলা লড়ে পরিচিতি পাওয়া আইনজীবী ওম প্রকাশ আরিয়াল। পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকবেন তিনি। জ্বালানি, অবকাঠামো, পরিবহন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক পরিচালক কুলমান ঘিসিং। সাবেক অর্থ সচিব ও নেপালের খ্যাতিমান অর্থনীতিবিদ রমেশ্বর খানালকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মুসলিম বিশ্বের নিরাপত্তায় নেটোর আদলে সম্মিলিত বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন আরব নেতারা। কাতারে আরব ইসলামী জরুরি শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানান তারা। দুদিনের সম্মেলনে যোগ দেয় আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশগুলো। ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে একটি প্রস্তাব পাশের মাধ্যমে শেষ হয়েছে এই আয়োজন। গেল 9 সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। হামলায় হতাহতের ঘটনায় নড়ে চড়ে বসে মুসলিম বিশ্ব। এরপরই ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে দোহায় জরুরি শীর্ষ সম্মেলনে ডাক দেয় কাতার সরকার। অন্তত 60 দেশের প্রতিনিধির অংশগ্রহণে বৈঠকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। সম্মেলনে ইসরায়েলি কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতামূলক ও কাপুরুষোচিত বলে মন্তব্য করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ইসরায়েলকে দুর্বৃত্ত রাষ্ট্র উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার অবসান ঘটানোর আহ্বান জানান ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা সহ আরব নেতারা। আরব ও মুসলিম রাষ্ট্রগুলোর নিরাপত্তায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে প্রতিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানায় ইরাক, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধ বন্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে ইসরায়েল আর হামলা চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ঘিরে বদলে গেল ভারতের রাজনীতির ছক, যার প্রতিফলনে কলকাতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে। ভোটের মুখে যেখানে কেন্দ্র ও রাজ্য ছিল তীব্র বিরোধিতায়, সেখানে এখন নিরাপত্তার প্রশ্নে সমঝোতার পথে হাঁটছে দুই পক্ষ। বলা হচ্ছে, নেপালের ক্ষমতা দখলে জড়িত ছিল নকশালপন্থী শক্তি, যা বাংলায় অনুপ্রবেশের আশঙ্কা বাড়িয়েছে। নেপালের সঙ্গে চিকেন স্নেক এলাকা সহ প্রায় 100 কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের। বাড়ানো হয়েছে বিএসএফ ও সেনা সদস্য।
নজরদারি করছে এসএসবি। প্রধানমন্ত্রীর দপ্তর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চলছে সরাসরি গোয়েন্দা তথ্য বিনিময়। উত্তর আলবেনিয়ার প্রত্যন্ত পাহাড় থেকে উঠে আসছেন এক তরুণী। একদিকে যেমন পর্যটন ও পরিবেশ রক্ষা করছেন, তেমনি প্রস্তুতি নিচ্ছেন সংসদে বসে নেতৃত্ব দেওয়ার। কোমানি হ্রদের মেয়ে মারজানা কোচিকুর গল্প হাজারো নারীর অনুপ্রেরণা। কোমানি হ্রদ, চারপাশে পাহাড় আর স্বচ্ছ জল। এমন নৈসর্গিক সৌন্দর্যে বেড়ে উঠেছেন 24 বছরের মারজানা কোচেকু। তার দিন শুরু হয় ছাগল পালন আর রুটি বানিয়ে, শেষ হয় অতিথিদের মোমবাতির আলোয় রাতের খাবার পরিবেশন করে। আমি প্রায় 12 বছর বয়স থেকেই পর্যটকদের গাইড করতাম। আমার ইংরেজি ভালো ছিল না, কিন্তু সিনেমা দেখে শেখা ইংরেজিতে বোঝানোর চেষ্টা করতাম। প্রকৃতি প্রেমীদের জন্য গড়ে তুলেছেন রিসোর্ট। তবে মারজানা জানান, প্লাস্টিকের বোতলে দূষিত হচ্ছে হ্রদ আর অবকাঠামো অবহেলিত বছরের পর বছর। আমরা উন্নয়ন চাই, কিন্তু আমাদের পরিবেশও রক্ষা করতে হবে। পর্যটন যেন ক্ষতি না করে সেটাও দেখা জরুরি। গ্রীষ্ম শেষ, অতিথিরা চলে গেছেন, কোমানি ছাড়বেন মারজানাও। তবে এবার গন্তব্য রাজধানীর তিরানা, দেশের সংসদ। প্রত্যন্ত সক্রতা অঞ্চলের প্রতিনিধিত্ব করার জন্য প্রধানমন্ত্রী এডি রামা কোচেকুকে নির্বাচিত করেছেন। কোচেকুর কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপর ডিগ্রি রয়েছে। তিনি 5টি ভাষায় কথা বলতে পারেন। জাতিসংঘে আলবেনিয়ার প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষা রয়েছে তার। এক তরুণীর এই যাত্রা শুধু একটি গল্প নয়, বরং প্রত্যন্ত অঞ্চলের সম্ভাবনা আর নারীর নেতৃত্বের নতুন দিগন্ত। মারজানার মতো আরও অনেকেই হয়তো পাহাড় ছেড়ে শহরে যাবেন, তবে শিকড় ভুলে নয়, শিকড়কে সাথে নিয়ে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট পেট্রো তার দেশের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কলম্বিয়ার পুলিশ, সেনা এবং সাধারণ মানুষের আত্মত্যাগ ও জীবনদানকে উপেক্ষা করেছে, যারা মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা ফলাফলের চেয়ে রাজনৈতিক আদর্শকে বেশি গুরুত্ব দিচ্ছে। পেট্রো আরও সতর্ক করে বলেন, মাদকের সমস্যার আসল সমাধান হল যুক্তরাষ্ট্রের মাদকের ব্যবহার কমানো। যুক্তরাষ্ট্রের এই ডিসেপটিফিকেশন সিদ্ধান্তের ফলে কলম্বিয়ায় তাদের আর্থিক সহায়তা কমানো হতে পারে। ইতোমধ্যে কিছু রিপাবলিকান আইন প্রণেতা কলম্বিয়ার জন্য অসামরিক সাহায্য কমানোর জন্য চাপ দিচ্ছেন। কলম্বিয়া দীর্ঘকাল ধরে মাদক বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র ছিল, কিন্তু বামপন্থী প্রেসিডেন্ট পেট্রোর অধীনে দুই দেশের সম্পর্ক কিছুটা খারাপ হয়েছে। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। রাস্তার মাঝখানে ফাঁকা জায়গা হঠাৎ ধসে যাচ্ছে। মুহূর্তেই ওই গর্তে বড় একটি ট্রাক পড়ে আটকে যায়। সৌভাগ্যক্রমে সামান্য আঘাত পেলেও প্রাণে বেঁচে গেছেন চালক। এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মেক্সিকোতে। স্বাভাবিক গতিতেই এগিয়ে যাচ্ছিল ট্রাকটি, তবে চালকের অজান্তেই ঘটে গেল বিশাল এক দুর্ঘটনা। সড়কের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে যাওয়ায় মাটির নিচে তৈরি হয়েছিল ফাঁকা জায়গা, আর সেই ফাঁকা জায়গার উপরের রাস্তা দিয়ে ট্রাক চালিয়ে নেয়ার সময় হঠাৎই ধসে পড়ে মাটি। কিছু বুঝে ওঠার আগে চোখের পলকেই গর্তে তলিয়ে যায় আস্ত ট্রাকটি। 13 সেপ্টেম্বর এই দুর্ঘটনাটি ঘটে মেক্সিকো শহরের ইস্টাপালাপায়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান মেয়র আলেইদা আলাভেস। দ্রুত উদ্ধারকারী দলকে তলব করেন তিনি এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঘটনাস্থলের চারদিক সতর্কতামূলক টেপ দিয়ে ঘিরে ফেলার নির্দেশ দেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ওই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও উল্লেখ করেন যে পুরনো ড্রেনেজ ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণেই ঘটেছে এমন দুর্ঘটনা। সাজিদ আনিল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।